কারেন্টলি আমাদের সোসাইটিতে এখনো অনেক বেশি ট্যাবু। আমরা পিরিয়ড জিনিসটাকে নর্মালাইজ করতে পারছি না। সো জয়া, শুরু থেকেই পিরিয়ডটাকে নর্মালাইজেশনের জন্য আমরা কাজ করছি। সাধারণত প্রথম পিরিয়ড শুরু হয় 9 বছর বয়স পার হওয়া থেকে 16 বছর বয়সের মধ্যে। পিরিয়ড নিয়ে আমাদের সমাজে এত সংকোচনের কারণ কি বলে মনে করেন আপনি? পিরিয়ড নিয়ে সংকোচের যে মূল কারণ হলো যে সামাজিক কুসংস্কার, অপর্যাপ্ত যৌন এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা, ধর্মীয় টাবু এবং কিছু গোপনীয়তার সংস্কৃতি। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলার একটি বিশেষ আয়োজনে। আজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে। এ উপলক্ষে আজকের আয়োজন। এ বিষয়ে আলোচনা করতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর তাহমিনা, সিনিয়র কনসালটেন্ট গাইনিয়ান অপস বিভাগ, বিআরবি হসপিটাল লিমিটেড। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও একজন উপস্থিত রয়েছেন সামিহা নিশাত চৌধুরী, ব্র্যান্ড ম্যানেজার, জয়া স্যানিটারি ন্যাপকিন, SM এন্টারপ্রাইজ লিমিটেড। আপনার শুরুতে একটু জানতে চাই, এই দিন তো আসলে বিশেষ একটি দিন মেয়েদের জন্য, তো এই দিবসটা কেন পালন করা হবে এবং এই দিবস সম্পর্কে একটু বলবেন। আজকের দিনটা হলো 28শে মে। আচ্ছা, আজকের দিন হলো মাসিক স্বাস্থ্য দিবস। এইভাবে বাংলাদেশে পালিত হয়। এই স্বাস্থ্য সেবা উন্নত করার লক্ষ্যে আমাদের দেশে যে টিনেজ মেয়েরা আছে তাদের সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলার জন্য একত্রিত হয়েছি। আপা, একটা মেয়ে কিভাবে বুঝবে তার প্রথম পিরিয়ড আসতে চলেছে? প্রতিটা মেয়ের জীবনে প্রথম পিরিয়ড একটা টার্নিং পয়েন্ট, এবং এই দিনের কথা কেউই ভুলে না। আমার মনে হয় তুমি নিজেও ভুলো নাই, আমিও ভুলবো না এটা। কারণ প্রথম পিরিয়ডের কথা মানুষ ভুলে না এই কারণে, কারণ ফ্যামিলির ভিতরে যে সবাই এরকম একটা ধারণা দেয় মেয়েকে, তোমাকে বুঝে চলতে হবে, তোমাকে ঘরের ভিতরে থাকতে হবে, এবং শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং শরীরের সাথে সাথে তার মনটাও ভেঙে পড়ে, মনের মধ্যেও ব্যথা হয়। সাধারণত প্রথম পিরিয়ড শুরু হয় 9 বছর বয়স পার হওয়া থেকে 16 বছর বয়সের মধ্যে, এবং এর ঠিক কিছুদিন আগেই দেখা যায় মেয়েটার স্তন বিকাশ হতে শুরু হয় এবং যৌনাঙ্গে কিছু লোম তৈরি হয়। এছাড়া শরীরের উচ্চতা বাড়ে এবং তার যৌন পথে কিছু সাদা স্রাব যায়। সাধারণত এই সিমটমগুলার 1 বছরের মধ্যেই দেখা যায় তার প্রথম পিরিয়ড হয়। এভাবেই সে বুঝতে পারে যখন তার স্তনের গ্রোথ হলো, লোম তৈরি হলো, যৌন লোম, শরীরের বৃদ্ধি হলো এবং কিছু সাদা স্রাব যায়। পিরিয়ড নিয়ে আমাদের সমাজে এত সংকোচনের কারণ কি বলে মনে করেন আপনি? পিরিয়ড নিয়ে সংকোচের যে মূল কারণ হলো যে সামাজিক কুসংস্কার, অপর্যাপ্ত যৌন এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা, ধর্মীয় টাবু এবং কিছু গোপনীয়তার সংস্কৃতি। এখন পর্যন্ত বিভিন্ন যে ফ্যামিলিতে, পরিবারের ভিতরে যে গরিব এবং ধনী, তারা সবাই মেয়েদের মাসিক নিয়ে কিছু বলাটাকে অশোভনীয় কিছু মনে করে, যার ফলে মেয়েরা সঠিকভাবে জ্ঞান প্রাপ্তও হয় না এবং লজ্জা এবং সংকোচের মাধ্যমে নিজেরা বেড়ে ওঠে। আমরা এখান থেকে আসলে কিভাবে তাদেরকে বের করে আনতে পারি? বের করে আনতে পারি বিভিন্ন রকমের প্রচার এবং প্রচারণা। যেমন আজকে আমরা বসেছি এরকম টেলিভিশনের প্রচার, বিভিন্ন যে পোস্টারিং ওর টেলিভিশনের নিচে যে স্ক্রলিং করে দেয়, বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন সিম্পোজিয়ামের আয়োজন করে এবং বিভিন্ন রকমের নাটক, নাটিকা এবং বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে এই এছাড়া ধর্মীয় টাবু যেটা আছে এগুলোর ভিতর থেকে, কুসংস্কারের ভিতর থেকে আমাদের মেয়েদের গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে আগে বের করে নিয়ে আসতে পারবো। জয়া ব্র্যান্ড কেন এই ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে? সো যদি ম্যাডাম যে কথাটা বলছিল যে আমাদের কারেন্টলি আমাদের সোসাইটিতে এখনো অনেক বেশি ট্যাবু, আমরা পিরিয়ড জিনিসটাকে নর্মালাইজ করতে পারছি না। সো জয়া, শুরু থেকেই পিরিয়ডটাকে নর্মালাইজেশনের জন্য আমরা কাজ করছি। আসলে আমাদের যদি আমরা একটু ডেটা বলি যে আমাদের দেশে 69% এখনো আনট্যাপ ইউজার, মানে মেনস্ট্রুয়েশনের সময় তাদেরকে যে মানে মেনস্ট্রুয়াল ম্যানেজমেন্টটা যে প্রপারলি করতে হবে, স্যানিটারি প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এই শিক্ষাটা তাদের মধ্যে নেই। সো আমরা এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে মেনস্ট্রুয়াল হাইজিন
প্র্যাকটিসটা একটা মেয়ের জন্য অত্যাবশ্যকীয় একটা ব্যাপার। এটা একটা মেয়ের শরীরের একটা অংশের মতো। এই আমাদের প্রতি মাসেই আমাদের মেয়েদের চক্রাকারে আমাদের পিরিয়ডটি আসে, এবং এই পিরিয়ডের সময় আমাদের সচেতন হতে হবে এবং পিরিয়ডটাকে যেন ট্যাবু মনে না করি। পিরিয়ড নিয়ে আমরা আমাদের যত ট্যাবু আছে ট্যাবুগুলোকে আমরা ব্রেক করতে চাই, এটাকে আমরা নর্মালাইজ করতে চাই। আর প্রথম পিরিয়ড আমরা রিসেন্টলি যে ক্যাম্পেইনটা লঞ্চ করেছি মিনস্ট্রুয়াল হাইজিন ডেতে, আমরা সেখানে বলতে চাচ্ছি পিরিয়ড একটি বাস্তবতা, জানুন বলুন বদল আনুন। বলতে আমরা বোঝাতে চাচ্ছি পিরিয়ড একটি বাস্তব জিনিস, এটাকে নর্মালাইজ করুন। একটা মেয়ে যখন তার পিরিয়ড জার্নিটা স্টার্ট করছে, পরিবার থেকে শুরু করে স্কুল, তার আশেপাশের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, সবাই যেন তার এই জার্নিটাকে তাকে একটা সাহস যোগায়, তাকে ভীতিকর পরিস্থিতির মধ্যে পৌঁছায় না দেয়। সো এটাকে নর্মালাইজ করার জন্যই আমরা বিভিন্ন ক্যাম্পেইন করে আসছি। জি, আপনার কাছে আমি আবার আসবো। আপা, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, প্রথম পিরিয়ডের সময় পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত আসলে? অ্যাকচুয়ালি প্রথম পিরিয়ডের সময় প্রত্যেকটা পরিবারে যে সেই মেয়েটার প্রতি সহানুভূতি এবং সমর্থনমূলক আচরণ আসা উচিত। যেমন মা এবং বড় বোন যারা আছে তারা আগে থেকেই মেয়েটাকে পিরিয়ড সম্পর্কে কিছু বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী যেমন কিট, ন্যাপকিন সরবরাহ এবং কিভাবে ন্যাপকিন ব্যবহার করবে, কোথায় ডিসপোজ করবে, কিভাবে ডিসপোজ করবে। ইভেন মেয়েরা যে ন্যাপকিন যারা ইভেন ব্যবহারও করে তারা ডিসপোজাল সাইটটাও জানে না যে কোথায় করতে হয়। এছাড়া হলো মানসিকভাবে কিছু সাহস যোগানো, যেন সে লজ্জা এবং দুশ্চিন্তা এই অনুভূতি থেকে সে বের হয়ে আসতে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, কিভাবে পিরিয়ড নিয়ে মেয়েদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা যায়? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। বিজ্ঞান ভিত্তিক যে স্বাস্থ্য শিক্ষা, যেটা স্কুল কলেজে এবং পরিবারের মাধ্যমে এই শিক্ষাটা আত্মবিশ্বাসী করে তোলা যায় রুগী পেশেন্টদেরকে। এবং পিরিয়ডকে একটা অসুস্থতা না, পিরিয়ড একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, এটাই তাকে ধারণা দিতে হবে। এবং কিছু কিছু সফল মহিলাদের, সফল মেয়েদের যে কিছু গল্প এবং তাদের অভিজ্ঞতা যদি আমরা তুলে ধরতে পারি সেই মেয়েটার কাছে, এবং পিরিয়ড নিয়ে কিছু বলার পরিবেশ ফ্যামিলির মাধ্যমে, ফ্যামিলিতে এবং স্কুলে বন্ধুদের মধ্যে যেন আমরা তৈরি করতে পারি, এই জিনিসগুলাই তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে। আচ্ছা আপু, এবার আমি আপনার কাছে আসতে চাই, প্রথম পিরিয়ড হোক উৎসবে রঙিন, এই উক্তিটির মানে বলবেন একটু? আচ্ছা, আমরা রিসেন্টলি যে ক্যাম্পেইনটা লঞ্চ করেছি সেই ক্যাম্পেইনে আমরা বলছি প্রথম পিরিয়ড হোক উৎসবে রঙিন। লাইক পিরিয়ড মানে পিরিয়ডের সাথে সাথে কিন্তু আমরা ওমেনহুডে এন্টার করছি। সো ওমেনহুডের এই জার্নিটা যেন প্রত্যেকটা মেয়ের জন্য ভয় বা সংকোচের না হয়, যেন সেটা উৎসবের হয়। আমরা সেখানে দেখিয়েছি যে একটা ফ্যামিলির নট অনলি ফিমেল পার্সন, মেল পার্সনরাও, বাবা ভাই, তারাও যেন এটা সেলিব্রেট করে এবং এই পিরিয়ডের এই জার্নিটাকে তাকে স্বাগত জানানো, ওমেনহুডে নর্মালাইজ করা, পিরিয়ড ফ্রেন্ডলি একটা ওয়ার্ল্ডকে আমরা রিপ্রেজেন্ট যেন করতে পারি ভবিষ্যতে। সেজন্যই আমাদের এই ক্যাম্পেইন ট্যাগলাইনটা দেয়া যে প্রথম পিরিয়ড হোক উৎসবে রঙিন। সুগন্ধি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার কতটুকু নিরাপদ? আচ্ছা, অ্যাকচুয়ালি সুগন্ধি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের জন্য কোনো বাধা নাই, যদিও FDA এবং WHO কোনো নির্দিষ্ট মানদণ্ড এই ব্যাপারে দেয় নাই। তবে ডার্মাটোলজিক্যালি যে টেস্টেড, যে এখনকার দিনে যে কিছু কিছু যে স্যানিটারি ন্যাপকিন আছে যেগুলা যে দেখা যায় যে যেমন আমাদের দেশেও আছে যে SMC স্যানিটারি ন্যাপকিন, যেগুলা মানে জয়া নামে একটা আছে, যেগুলা ওয়েল রিকমেন্ডেড। এই সুগন্ধি ন্যাপকিন হলো সেটা যেটা ব্যবহার করলে মেয়েটা তার নিজেকে সজীব মনে করে, পরিচ্ছন্ন মনে করে, এবং সে যখন তার পারিপার্শ্বিক মানে যে বন্ধু বান্ধবের সামনে যখন যায়, যখন সে নিজেকে ভালো লাগে, স্বস্তি লাগে এবং মনে হয় তার যে দুর্গন্ধ লাগে না। এই যে তার ভিতরে যে এই ফিলিংসটাই হলো মেইন। সুগন্ধযুক্ত ন্যাপকিন ব্যবহার করলেও কোনো মাত্রায় যেটা সহ্য ক্ষমতার মধ্যে থাকে, যেগুলো আমরা বলেছি যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সেগুলা রিকমেন্ড করেছে, সেগুলো ব্যবহার করা যায়। সুগন্ধিযুক্ত ন্যাপকিন ব্যবহার করলে মেয়েরা কিভাবে আত্মবিশ্বাসী হতে পারে?
আচ্ছা, এটা খুবই সুন্দর প্রশ্ন যে মেয়েরা সুগন্ধিযুক্ত ন্যাপকিন যদি ব্যবহার করে, এক হলো তার দুর্গন্ধ কমিয়ে দেয় এবং জনসমক্ষে সে থাকাকালে তার নিজেকে স্বস্তি বোধ করে, এছাড়া নিজেকে পরিচ্ছন্ন ও সজীব লাগে। এছাড়া যে স্বাস্থ্য একটা হলো যে যে এটার সুগন্ধযুক্ত ন্যাপকিন যেটা ব্যবহার করে সেটা আত্মবিশ্বাসের বদলে কোনো কোনো সময় কিন্তু উদ্বেগও তৈরি করে। এই জন্যই আমি বলেছি যে কোনো ভালো ব্র্যান্ড ব্যবহার করবে। জি আপু, আপনার কাছে আসতে চাই, জয়ার প্রোডাক্টের সুগন্ধি ব্যবহারের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? আচ্ছা, জয়ার প্রোডাক্টের সুগন্ধি ব্যবহারের সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কিছু রিজন আছে। আমরা কিছু রিসার্চ করেছি, আমরা দেখেছি যে আসলে মেয়েদের, বিশেষ করে এখনকার যুগে তো মেয়েরা অনেক কর্মজীবী, মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকছে বা ওয়ার্ক প্লেসে থাকছে, অনেক দীর্ঘ একটা সময় তারা বাড়ির বাইরে থাকছে। সো এই সময়টাতে অনেকক্ষণ ধরে যখন তারা থাকছে পিরিয়ড জার্নিটার মধ্যে, ন্যাচারালি তো আমরা বলি 4 to 6 আওয়ার্সের মধ্যে একটা স্যানিটারি ন্যাপকিন যেন তারা চেঞ্জ করে। হ্যাঁ, সো যখন তারা থাকছে ওই সময়টুকুর মধ্যে যেন তাদের মধ্যে মানে কনফিডেন্সটা যেন থাকে, তাদের মধ্যে যেন ফ্রেগনেন্সটার মাধ্যমে আমরা খুব স্বল্প মাত্রায় একটা ফ্রেগনেন্স ইউজ করি যেটা ডার্মাটোলাইজ সার্টিফাইড, ম্যাডাম যেটা বললেন, যেটা অলরেডি আমাদের সার্টিফাইড প্রোডাক্ট। সো এটা আমরা বেসিক্যালি কনফিডেন্স বুস্টের জন্য মেয়েদেরকে আমরা এই প্রোডাক্টটি ইউজ করার জন্য সিদ্ধান্তটা নিয়েছি। জি আপা, পিরিয়ড চলাকালে আমরা অনেকেই দেখতে পাই যে শারীরিকভাবে অনেক সিক ফিল করে মানুষ, যেরকম ক্র্যাম্প বা ব্যথা। সো এই ক্ষেত্রে আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বা এটার নিবারণ কি হতে পারে? হ্যাঁ, এটা পিরিয়ডের সময় আমরা মেয়েদেরকে শুয়ে থাকতে বলবো না, সে তার স্বাভাবিক কাজকর্ম করবে, তার সাথে সে কিছু হালকা ব্যায়াম করবে, হাঁটা চলা করবে। যদি তার পেটে ব্যথা থাকে, পেটের উপরে সে ম্যাসেজ করবে, হাত দিয়ে নিজের হাতে দুই পাশ থেকে ম্যাসেজ করবে এবং কিছু গরম পানিতে সে তলপেটে দিতে পারে। এছাড়া যদি ডাক্তারের পরামর্শে সে আইবুপ্রোফেন জাতীয় ওষুধ অথবা মেফেনামিক অ্যাসিড নামে ওষুধ আছে, সেই ওষুধগুলো সে খেতে পারে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি খাবে এবং পুষ্টিকর খাবার খাবে এবং তার বিশ্রামটাকে নিশ্চিত করতে হবে। সে যেমন দৌড়াদৌড়ি করবে, কাজের মধ্যে থাকবে, তার তেমনি বিশ্রামেরও দরকার, সেটুকু আমরা জানি আপা যে পিরিয়ড চলাকালীন যে পেটে পেইনটা করে, সেটার জন্য আমরা যখন মেডিসিন নিয়ে থাকি তখন পিরিয়ডটা আটকে যায় এবং সেই পিরিয়ডটা কমপ্লিট হয়। এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? মানে এই ব্যথাটা বা এই ক্ষেত্রে অনেকেরই এটা থাকে যে আসলে যখন আমরা খুব হাই হতাশ করি যে আমাদের ব্যথাটা ওয়ে আছে কিনা, এটার কোনো ওয়ে আছে কিনা। অ্যাকচুয়ালি কাউন্সিলিং, প্রপার কাউন্সিলিং করতে হয় এবং এটা বুঝাইতে হয় ব্যথা তো থাকবেই। প্রথম এবং দ্বিতীয় দিন একটু ব্যথা থাকে, তাকে এটাই বুঝাইতে হবে। তারপরে তৃতীয় দিন থেকে তার ব্যথা কমে যাবে। তার যাতে টয়লেটিং করতে পারে, ভালো করে পায়খানা যেন আটকে না থাকে, তার জন্য ল্যাক্সেটিভ দিতে হয় এবং বেশি বেশি পানি খেতে হয় যাতে তার প্রস্রাব হয়। এই যে প্রস্রাব এবং পায়খানা যদি সে আটকে রাখে, তখন এই সেন্সেশনটা আসে যে পিরিয়ড বোধহয় আটকে গেল। এই কাউন্সিলিংয়ের মাধ্যমেই সে নিজেকে স্বাভাবিকভাবে মেনে নিবে পিরিয়ড। আর একটি কোয়েশ্চেন, যে পিরিয়ড চলাকালীন মেয়েদের মুড সুইং করে, এ ব্যাপারে কি বলবেন? এটা হরমোনাল। পিরিয়ডটা হয়তো মেয়েদের শরীরে কিছু হরমোন আছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলা যখন উইথড্র হয়, যখন শরীরে এই যে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন আমাদের শারীরিক গ্রোথ এবং শরীরের মধ্যে যে চেঞ্জটা অ্যাজ ওয়েল এজ তার মনেরও চেঞ্জ করে। এই যখন উইথড্র হয় শরীরের মধ্যে, যখন ইস্ট্রোজেনটা বিশেষ করে যখন উইথড্র হয়, তখন তার মেয়েদের মধ্যে একটু ইভেন দেখা যায় অনেকের মধ্যে এই সময় খিটখিটা হয়ে যায়, রাগারাগি করে, এমনকি সুইসাইডাল টেন্ডেন্সিও হতে পারে। এই মুড সুইং এটাই, এই জন্য বিশেষ করে টিনেজের মেয়েদেরকে বলতে হয় এটা একটা স্বাভাবিকতা। তুমি যেভাবে খাও, যেভাবে ঘুমাও, যেভাবে পড়ো, খেলো, ঠিক এটাও একটা জৈবিক প্রক্রিয়া, এটা অস্বাভাবিক কিছু না। তুমি মেয়ে বলেই পিরিয়ড হয়েছে, সেটা তো ওইটাতে যদি সে থাকে এবং সেভাবে যদি সে মেনে চলে, তাহলে দেখা যায় কি তার এই মুড সুইংয়ের ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এই সেভাবে মানে তার পরিবারের মধ্যে একটা পরিবেশ তৈরি করবে, সবাইকে ইনভলভ করবে, সবাই যেন এটার ভিতরে থাকতে পারে মেয়েটার সাথে। আপু, আমি আপনার কাছে আসতে চাই, সামাজিক ট্যাবু ভাঙতে জয়া কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? সামাজিক ট্যাবু ভাঙতে জয়া প্রথম থেকেই অনেক ধরনের কাজ করে আসছে। যে এবারে আমরা যে ক্যাম্পেইন করেছি, সেই ক্যাম্পেইনে আমরা আরেকটি কথা বলছি যে পিরিয়ড নিয়ে হোক কথা। আবারও সেম রিপিটেশন যে পিরিয়ডটাকে নর্মালাইজ করতে চাচ্ছি। আমরা বলছি
প্রথম পিরিয়ড হোক উৎসবে রঙিন, প্রথম পিরিয়ড হোক সংকোচ ও দ্বিধাহীন। সংকোচকে ভাঙতে চাচ্ছি, একটা মেয়ে যেন পিরিয়ড জার্নিটার শুরুতে সংকোচে না পড়ে যায়, দ্বিধায় না পড়ে যায়, সে যেন তার প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করতে পারে মন খুলে। এটার জন্য আমরা স্কুল কলেজ ক্যাম্পেইন করছি, আমরা বিভিন্ন পডকাস্টের আয়োজন করেছি। এছাড়া আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যেগুলো আছে জয়ার, সেগুলোতে গেলে দেখতে পাবেন প্রতিনিয়ত আমরা ট্যাবু ব্রেকিংয়ের জন্য অনেক ধরনের ক্যাম্পেইন করে আসছি। জাস্ট পিরিয়ডটাকে নর্মালাইজ করার জন্য, মেনস্ট্রুয়াল ম্যানেজমেন্টটাকে প্রপারলি ইউটিলাইজ কিভাবে করতে হবে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। স্কুল ও কলেজে কিভাবে পিরিয়ড সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত করা যেতে পারে? এটাও খুবই একটা ভালো প্রশ্ন, মানে যুগোপযোগী প্রশ্ন। যেমন স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান মানে অধ্যয়নের মধ্যে তাকে রাখতে হবে, অন্তর্ভুক্ত করা যায়। আরেকটা হলো যে কিছু স্কিল প্রোগ্রাম এবং মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও ইনভলভ করা, যেমন নার্স এবং স্বাস্থ্যকর্মী ওদেরকেও এটার মধ্যে যে ওদেরকে নিয়ে কিছু সেশনের আয়োজন করা। এছাড়া স্কুল পিরিয়ডে কিছু কিটের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যকর টয়লেটকে নিশ্চিত করা, এবং মাসিক যে স্বাস্থ্য দিবস এই যে 28শে মে, এটা উপলক্ষে ক্যাম্পেইনের দরকার, যে প্রতি বছর প্রতিটা ইনস্টিটিউটে, প্রতিটা স্কুলে, প্রতিটা গ্যাদারিংয়ের জায়গায় এভাবেই যে স্কুল কলেজে পিরিয়ড সংক্রান্ত মানে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। আমি যদি ম্যাডামের সাথে একটু অ্যাড করতে চাই, ম্যাডাম আপনি জেনে খুশি হবেন যে মেনস্ট্রুয়াল হাইজিন ডে ছাড়াও প্রতি বছরই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় আমরা অ্যাক্টিভেশন করে থাকি। বিশেষ করে মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে তো আমাদের এই ক্যাম্পেইনটা হয়েই থাকে। আমরা স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একটা সেশন নিয়ে থাকি যেখানে কিনা মেয়েদেরকে পিরিয়ড সংক্রান্ত সকল ধরনের শিক্ষা আমরা দিয়ে থাকি। সেখানে আমরা একজন এক্সপার্ট গাইনোকোলজিস্ট নিয়ে যাই, গাইনোকোলজিস্টের কাছে তাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকে। যে আমি যেটা বললাম যে আমাদের তো সমাজে একটা ট্যাবু আছে, হয়তোবা ওপেন ফোরামে স্টুডেন্টরা তাদের প্রবলেমের কথা বলতে পারছে না, শেয়ার করতে পারছে না। সো আমরা তাদেরকে একটা আলাদা সেশনও করে দিই 1-to-1। সো জয়া শুরু থেকেই এই পদক্ষেপ নিয়ে আসছে ট্যাবু ব্রেকিংয়ের জন্য, এবং মেনস্ট্রুয়াল ম্যানেজমেন্ট নিয়ে স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরে মেয়েদেরকে শিক্ষাটা দেওয়ার জন্য। সো আমাদের আগামীকালও আমাদের এরকম অনেকগুলো পদক্ষেপ আছে, সারা বাংলাদেশে আমাদের এরকম অনেকগুলো সেমিনার হবে। সো এটাই একটু অ্যাড করতে চাচ্ছিলাম ম্যাডামের সাথে। বলতে চাই ভবিষ্যতে এই ধরনের আরো সচেতনমূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা জয়ের আছে কিনা? অবশ্যই, আমরা শুরু থেকেই যেহেতু কাজ করছি, আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো, যেহেতু এসএমসি জয়া সবসময় নারীদের নিয়ে কাজ করে, আপনারা জানেন আমরা নারী স্বাস্থ্য সুরক্ষা এগুলো নিয়ে কাজ করে আসছি, এবং এই ধরনের ক্যাম্পেইন ভবিষ্যতে আমরা আরো করতে চাই। আমরা গাইনোকোলজিস্ট সেশন থেকে শুরু করে বিভিন্ন পডকাস্ট, টিভিসি, ওভিসি, স্কুল ক্যাম্পেইন, আউটসাইডে যদি আমরা বলি আমাদের আউটডোর ব্র্যান্ডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদের প্ল্যান আছে। আপা, পিরিয়ড চলাকালীন ফুড হ্যাবিটে কোনো চেঞ্জ আমরা আনতে পারি কিনা, বা এটার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? অবশ্যই পিরিয়ড চলাকালীন সে সহজ পাচ্য এবং সহজে হজম হয় এই ধরনের সহজলভ্য খাবার সে খাবে। যে ভাজা পোড়া এসব খাবার যেগুলো কনস্টিপেশন করে, ওর আলসারের তৈরি করে, আলসার মানে পেটে এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট করে, ওর ভমিটিং করে, সেই ধরনের খাবার যেন সে না খায়। তার গার্জিয়ানকে বলে দেয় পর্যাপ্ত পরিমাণে পানি খাবে এবং পুষ্টিকর খাবার, যেমন ডিম খাবে, দুধ খাবে, মাংস খাবে, এই মুরগির মাংস অথবা ছোট মাছ এইটা। এছাড়া যে তার যে পায়খানাটা যেন তার কঠিন না হয়, এবং সে প্রচুর পরিমাণে পানি খাবে, 7 থেকে 8 গ্লাস পানি খাবে, যাতে করে সে ঘন ঘন প্রস্রাব করতে পারে, তার প্রস্রাব আটকে না রাখে। এগুলাই তার। এছাড়া হলো পিরিয়ড চলাকালীন তাকে ওই যে হালকা ব্যায়াম বলেছি, বাড়ির বাইরে একটু হাঁটলো, সে 10 মিনিট 15 মিনিট হেঁটে আসলো এবং তার নিজের যত্ন নিজেই করলো, যে নিজে একটু হট কম্প্রেশন দিল পেটের ভিতরে। তো খাওয়া এগুলাই মূলত হাই প্রোটিন ডায়েট এবং পুষ্টিকর খাবার এবং পানি, পর্যাপ্ত পানি, জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, লেমন জুস হতে পারে, ওর স্যালাইন হতে পারে, যে কোনো রকমের তরল জাতীয় খাবার সে বেশি খাবে। এই সময় কি আমরা ঠান্ডা পানি বেশি খাবো নাকি গরম পানি বেশি খাবো? সবসময়ই মানে গরম পানিও না, ঠান্ডা পানিও না, নাতিশীতোষ্ণ পানি খাওয়া উচিত আমরা। তবে গরমের দিনে আমরা ঠান্ডা পানি খাই, কিন্তু উচিত হলো স্বাভাবিক পানি খাওয়া সবসময়। এ সময়ের জন্য স্পেশাল কিছু না, পানি সে স্বাভাবিক যেটা সে ভালো লাগে সেভাবেই সে খাবে। আর পিরিয়ডের সময় আমরা আরও একটি মারাত্মক লক্ষণ দেখতে পারি যে পেটে আসলে ব্যথা করা, এবং ব্যথা করার সময় আমরা মেডিসিন নিতে হয় আমাদের। কিন্তু এটা ন্যাচারাল কোনো ওয়ে আছে কিনা যে আমরা মেডিসিন ছাড়া এটাকে ন্যাচারালি আমরা সমাধানে আসতে পারি?
হ্যাঁ, এটা হলো কাউন্সিলিং। এটা অনেক সময় যে ফিজিক্যাল পিরিয়ডের যে ব্যথাটা, প্রথম যে পিরিয়ডটা শুরু হয় মেয়েদের টিনেজে, যেটা 9 থেকে 16 বছর বয়সে তার শুরু হয়, প্রথম হয়তো কিছু কয়েক বছর তার পেইন হয়, পরবর্তীতে কিন্তু পেইনটা কমে যায়। আমরা বড় হয়েছে এইভাবে এবং আমরাও দেখেছি, কিন্তু আমাদের মধ্যে একটা এরকম একটা ধারণা হয়ে যায় যে পিরিয়ড হলে পেইন হবে। এটা তার সাইকোলজিক্যালি অনেক সময় দেখা যায় যে পিরিয়ড হলে মা, খালা এদের যদি সহানুভূতিশীল আচরণ থাকে, তাকে একটু এক্সট্রা কেয়ার দেওয়া এবং তার প্রতি ওই ধরনের আচরণ করা, এবং ঘরের মধ্যে গল্পগুজব করা, যেসব মানে মহিলারা অনেক যারা বিখ্যাত হয়েছে তাদেরও মহিলাদের এই জিনিসগুলো থাকতেই পারে। তো এটাই আরেকটা হলো যে তার যে পিরিয়ড হলে পরে যে তাকে যে কাউন্সিলিং, প্রপার কাউন্সিলিং দেওয়া, সো দ্যাট এই কাউন্সিলিংয়ের মাধ্যমেই কিন্তু তার পেইনটা চলে যায়। আর যদি কিছু পেইন থাকে তারপরও ডাক্তারের পরামর্শে সে ওষুধ খেতে পারে। আমি আগে উল্লেখ করেছি আইবুপ্রোফেন অর যে মেফেনামিক অ্যাসিড। এছাড়া আমরা অ্যান্টিস্পাজমোটিক খেতে পারি, কারণ পিরিয়ডে যে আমাদের ইউটারাইন পেইন অর ফ্যালোপিয়ান টিউব অর এই ধরনের যে স্মুথ মাসেলগুলো আছে সেটার পেইনের জন্য অ্যান্টিস্পাজমোটিক ওষুধ আছে, যে বিভিন্ন নামে আছে বিভিন্ন কোম্পানির, সেটা অ্যান্টিস্পাজমোটিক হিসাবে দিতে পারে। তবে মূলত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে কাউন্সিলিং এবং হট ওয়াটার ব্যাগ শেক নিলেই সে ঠিক হয়ে যায়, পর্যাপ্ত পানি খেলেই। আপু, পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই ম্যান্ডেটরি এবং ইম্পর্টেন্ট। এই বিষয়ে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এবং জয়ের পক্ষ থেকে আর কি কি সময়োপযোগী আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন? আচ্ছা, পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমরা যেটা বলে থাকি, আমাদের ফেসবুকে আমাদের কমিউনিকেশনগুলোর মাধ্যমে আমরা মেয়েদেরকে এডুকেট করছি। আমরা সেখানে বারবার বলছি পিরিয়ড চলাকালীন 4 থেকে 6 ঘন্টার মধ্যে যেন প্যাডটা তারা চেঞ্জ করে, এ সময় যেন সুতি আন্ডারগার্মেন্টস তাদেরকে আমি ব্যবহার করতে বলছি। এছাড়া তারা যেন বেশি বেশি করে পানি পান করে। ম্যাডাম যেটা আমাদের একটু আগে বললো যে তেল খাবার, ভাজা পোড়া খাবারগুলো যেন অ্যাভয়েড করা হয়। এই টাইপের শিক্ষাগুলো, এই টাইপের কন্টেন্টগুলো আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দিয়ে তাদেরকে সচেতন করছি। তারা যেন পিরিয়ড চলাকালীন প্রতিদিন তারা যেন গোসল করে, শুষ্ক কাপড় চোপড় পরে, যেই কাপড়টা পরছে সেটা যেন নির্দিষ্টভাবে রোদে শুকানোর পরে তারা পরিধান করে। পিরিয়ডের সময় যতটা সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে তত কনফিডেন্ট থাকবে। সো আমরা পিরিয়ডের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এছাড়া স্কুল কলেজগুলোতে যে আমরা যখন অ্যাক্টিভিশনগুলো করে থাকি, সেই অ্যাক্টিভিশনগুলোতেও আমরা এই টাইপের কমিউনিকেশনগুলো তাদেরকে প্রোভাইড করে থাকি, এই টাইপের কন্টেন্ট তাদেরকে আমরা দেখাই। সো আমরা বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সবসময়ই বলে আসছি। কেমন সাড়া পাচ্ছেন? সারা আমরা খুবই পাচ্ছি। আপনারা জানলে খুশি হবেন যে আমরা যখন কোনো স্কুল কলেজ ক্যাম্পেইনগুলো যে প্রতি বছর করি, সো করার পরে যেটা হয়, আমরা আমাদের স্কুল কলেজগুলোতে আমরা ফ্রি স্যাম্পলিং করে আসি। যারা একদম ইউজ করে না স্যানিটারি ন্যাপকিন, তাদেরকে প্রথমে আমরা জয়ার পক্ষ থেকে আমরা একদম ফ্রি স্যাম্পলিং করি, যেন তুমি ইউজ করে তুমি জাস্ট একবার হলো হাইজিন প্র্যাকটিসের আওতায় আসো। সো ওরা যখন আমাদের প্রোডাক্টটা একবার ব্যবহার করার পরে ওরা যখন ভালো বোধ করছে, যখন কমফোর্ট ফিল করছে, তখন আমরা দেখছি ওই সব এলাকায় আমাদের পারচেসিং পাওয়ারটা আরও বেড়ে যাচ্ছে। তাহলেই বোঝা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট তারা কতটা পছন্দ করছে, কতটা সুরক্ষা পাচ্ছে। সো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশ জুড়ে অনেক ভালো সাড়া পেয়েছি এবং আশা করছি সামনে আরও ভালো সাড়া পাবো। স্মার্ট ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ। জয় নিয়ে অনেক কথা শুনলাম, আপনার কাছে প্রশ্ন, গ্রাহকরা কেন জয় বেছে নেবে? আমরা যেটা মনে করি, জয়া শুধু একটা স্যানিটারি ন্যাপকিনই নয়, জয়া একটা আত্মবিশ্বাসের নাম। সো যদি বলতে হয়, আমাদের প্রোডাক্টের টপ নচ কোয়ালিটি, আমাদের প্রোডাক্টের অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড আমাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি সব কিছুর মিলিয়ে জয়া একটা ফুল প্যাকেজ। অ্যান্ড মেয়েদের প্রতি জয়ার যে আত্মবিশ্বাসের যে পরিকল্পনাগুলো জয়া নিয়ে আসছে, সেটার জন্যই জয়া বেছে নেবে। মূলত আমাদের কোয়ালিটি, আমরা সবসময় চেষ্টা করি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করার। সো জয়া এজন্যই সবাই বেছে নেবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা কালবেলা পরিবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কালবেলার সঙ্গে থাকুন।